এনজেপি থেকে সকাল সকাল গাড়ি করে বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। সমতল ছাড়িয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ের সূর্যোদয়ের মধ্যে দিয়ে আমাদের দিন শুরু হলো। এনজেপি থেকে মানেভঞ্জন যেতে 4.5 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে। যাত্রাপথে বাদে কার্শিয়ং সোনাডা ঘুমের মতো সুন্দর পাহাড়ি শহর। সকাল 11টায় আমরা মানেভঞ্জন পৌঁছে গাড়ি ভাড়া করে নিলাম। মানেভঞ্জনে গাড়ির মালিকদের অ্যাসোসিয়েশনের একটি নির্দিষ্ট ভাড়ার চার্ট রয়েছে। ওখান থেকে গাড়ি ভাড়া করে আমরা পুলিশ পারমিটও ওখান থেকেই করিয়ে নিলাম। দু ধরনের গাড়ি এখান থেকে পাওয়া যায়, বোলেরো আর ল্যান্ড রোভার। আমরা কমফোর্টের জন্য বোলেরোই বেছে নিলাম। বোলেরো ভাড়া করে আমরা এগিয়ে চললাম। গাড়ির সাথে সাথে সিঙ্গেলিলা ন্যাশনাল ফরেস্টের পাসটাও আমরা ওখান থেকেই করে নিলাম। পিচে বাঁধানো রাস্তায় শার্প টার্নিং নিতে নিতে আমাদের গাড়ি এগিয়ে চলল। 3 কিলোমিটার যেতেই পথে পড়ল চিত্রে মনেস্টারি। একদম পোস্টকার্ডের মতো সাজানো একটা সুন্দর জায়গা। মনেস্টারির চারপাশে মেঘ আর কুয়াশার খেলায় যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। চিত্রে নেপালের একটি ছোট্ট সুন্দর গ্রাম। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে দিগন্ত বিস্তৃত রেখায় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সেদিন কুয়াশায় ঢাকা ছিল বলে আমরা আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। মনেস্টারিতে ছবি তোলা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। দিগন্ত বিস্তৃত উপত্যকায় বিস্তীর্ণ তৃণভূমি আর চারদিক থেকে আগলে রাখা পর্বতশ্রেণীকে পেছনে রেখে আমরা আস্তে আস্তে আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চললাম। তুমলিং যেতে এরপরই পথে পড়বে মেঘমা। মেঘমা হচ্ছে মেঘ আর পাহাড়ের মেলবন্ধনে তৈরি এক সুন্দর গ্রাম। মেঘমা থেকে ডান দিকে 2 কিলোমিটার পর ভারত সীমান্তে টংলু আর বাঁ দিকে নেপাল সীমান্ত ধরে 4 কিলোমিটার এগোলেই টুমলিং। আবার টংলু হয়ে সোজা পথে গেলেও সামনে পড়বে টুমলিং। আমরা টুমলিংয়ের পথ ধরেই এগিয়েছিলাম। টুমলিংয়ে যাওয়ার পথে রাস্তা বেশ ভালো, কংক্রিটের সুন্দর বাঁধানো রাস্তা। আমরা যেদিন গেছিলাম আকাশ সেদিন হালকা মেঘলা ছিল, তবে সেদিন বৃষ্টি হয়নি। টুমলিংয়ে বরফ পেতে হলে যেতে হবে ডিসেম্বর মাসের দিকে। এমনকি জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও এখানে বরফ দেখতে পাওয়া যায়। আর চারিদিকে সবুজ পাহাড় দেখতে হলে অবশ্যই যেতে হবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে। টুমলিং যাওয়ার পথে যদি ভিন্টেজ ফিল নিতে হয় তাহলে অবশ্যই ভাড়া করতে হবে ল্যান্ড রোভার। এখানকার বেশিরভাগ ল্যান্ড রোভারই 1954 থেকে 1957 মধ্যে বানানো। প্রায় 70 বছরের উপর ধরে এই ল্যান্ড রোভারগুলো এই রাস্তায় চলাচল করছে।
53 কিলোমিটার রাস্তা প্রায় 3 ঘন্টা জার্নি করে যখন টুমলিং পৌঁছালাম, ঘড়িতে তখন দুপুর 1:30। ছবির মতো সাজানো ছোট্ট পাহাড়ি গ্রাম হলো টুমলিং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9600 ফুট ওপরে কিছু হোমস্টে আর ছোট ছোট ঘরবাড়ি নিয়ে তৈরি হয়েছে এই জনপদ। দুপুরে খাবার পর আমরা আশেপাশটা একটু ঘুরে দেখলাম। টুমলিং গ্রামটি ভারত আর নেপালের বর্ডারের মাঝে অবস্থিত। দুপাশে সুন্দর বিস্তীর্ণ উপত্যকা আর মাঝে রাস্তা এঁকে বেঁকে বেরিয়ে গেছে। ভারত আর নেপালকে আলাদা করে রেখেছে এই রাস্তাটি। এই রাস্তার বাঁ দিকে ভারত আর ডান দিকে নেপাল। সন্ধ্যা নামতেই সেদিনকার মতো আমরা আবার হোমস্টে ফিরে এলাম। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ছুটলাম সানরাইজ দেখতে। এ ছিল এক স্বর্গীয় অনুভূতি। এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে কিছু টাইম ল্যাপস শটসও নিয়ে নিলাম। আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা হোমস্টে এসে ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের এবার রওনা দিতে হবে সান্দাকপুর উদ্দেশ্যে। হোমস্টে থেকে কিছু দূর এগিয়েই একটা সুন্দর বৌদ্ধ স্তূপা আছে। আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম। জানি না আবার কোনোদিন আসতে পারবো কিনা, বা আসলেও আর কবে আসবো। তবে এই দৃশ্যগুলো সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। টুমলিংকে বিদায় জানিয়ে আমরা গাড়ি করে আবার চললাম সান্দাকপুর উদ্দেশ্যে। আস্তে আস্তে টুমলিংয়ের কমলা উপত্যকা সবুজ অরণ্যে রূপান্তরিত হলো, আর আমরা সিঙ্গেলিলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে চলতে শুরু করলাম। ফরেস্টের মুখে পারমিট দেখিয়ে আমাদের গাড়ি কখনো নেপাল আর কখনো ভারতের মধ্যে দিয়ে এগোতে লাগলো। পূর্ব হিমালয়ের পাদদেশে নেপাল, পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে অবস্থিত সিঙ্গেলিলা রেঞ্জ। 1992 সালে এই জঙ্গলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। রডোডেন্ড্রন বনের বুক চেয়ে তৈরি সিঙ্গেলিলা জাতীয় উদ্যানে ওক, হেমলক, রূপালী দেবদারু, রূপালী ফার এবং বার্ড জাতীয় গাছের দেখা মেলে। নানা মরশুমে পরিযায়ী পাখিদের আগমনে এই বন যেন পরিপূর্ণ হয়ে ওঠে। এখানে প্রচুর প্রজাতির জীবজন্তুর বাসস্থান। তবে যে কারণে এই জায়গাটি জীববিজ্ঞানীদের প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে তা হলো রেড পান্ডা। আন্তর্জাতিক প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিচারে রেড পান্ডাকে বিপন্ন প্রজাতি হিসেবেই মনে করা হয়। সিঙ্গেলিলার সৌন্দর্য আর রোমাঞ্চ উপভোগ করতে করতে 12 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম কালাপুকুরি বা কালো জলের হ্রদে। বৌদ্ধদের জন্য এটি অতি পবিত্র স্থান। গাঢ় কালো রঙের জলের কারণে এই জলাশয়ের নাম কালাপুকুরি। সত্যি বলতে সান্দাকফু যাওয়ার রাস্তা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। কালাপুকুরির পর থেকে রাস্তা তেমন একটা ভালো নয়, বেশিরভাগটাই বোল্ডার দেওয়া কাঁচা রাস্তা।
জানলার কাচ খুলে বাঁদিকে তাকালে মনে হয় যেন নরকের দরজা দেখা যাচ্ছে। ড্রাইভারের দক্ষ হাতের ওপরে জীবন নির্ভরশীল, তবে সেও এক আলাদাই রোমাঞ্চকর অনুভূতি। কুয়াশা আর দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। আবহাওয়া খারাপ থাকার কারণে সেদিন আর বেরোনো হয়নি। পরদিন সকালে কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে হোমস্টে থেকে হাঁটা শুরু করলাম ভিউ পয়েন্টের দিকে। হোমস্টে থেকে একটু আগেই ভিউ পয়েন্ট। সকালে হোমস্টে থেকে বেরিয়েই দেখি রাতের মধ্যে সান্দাক্ষ তুষারে রেগে গেছে। বাইরে শীতল হাওয়ার দাপটে মনে হচ্ছে শরীরে অনাবৃত অংশ জমে যাবে। ফোন বার করে দেখি টেম্পারেচার তখন মাইনাসে চলছে। প্রবল হাওয়ার বেগের সাথে রীতিমতো যুদ্ধ করে অবশেষে পৌঁছালাম ভিউ পয়েন্টে। ওখানে পৌঁছতেই আমরা দর্শন পেলাম কাঞ্চনজঙ্ঘার। সকালের প্রথম রোদের সোনালি কিরণে স্পষ্ট ফুটে উঠেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা এবং পার্নিম শৃঙ্গ একসাথে দেখলে মনে হয় যেন কোনো শুয়ে থাকা মানুষ। এই তিন শৃঙ্গ একসাথে স্লিপিং বুদ্ধ নামেই পরিচিত। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা 26,169 ফুট বা 8,586 মিটার। এভারেস্ট আর K2 এর পর এটা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আমরা চেষ্টা করেছিলাম এই ট্যুরটা বাজেটের মধ্যে রাখার। আমাদের এই পুরো ট্যুরে পার হেড খরচা হয়েছিল 8 থেকে 9,000 টাকা মতো। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফু ছেড়ে, আর সাথে নিয়ে ফিরলাম এক অস্মরণীয় অভিজ্ঞতার স্মৃতি। তবে আমাদের ভ্রমণ এখানেই শেষ হয়নি। ফেরার দিন আমরা ছিলাম লেপচাতে। লেপচার অভিজ্ঞতা শেয়ার করব পরের এপিসোডে।